আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। হাইটকে আজ আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে রয়েছেন নীলাঞ্জন, তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলছেন, আর অন্যদিকে রুবি রয়েছেন রাজ্য বিজেপির প্রতিনিধি হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এই রাজ্যে। আমরা এই একটু আগে যে আলোচনা করছিলাম সেখানেই শুরুতেই আমি আপনাদের বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে যাবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিমন্ত্রিত ছিলেন, কিন্তু তিনি যাবেন না। তার অন্যতম বড় কারণ হচ্ছে বাঙালিরা অন্য রাজ্যে নানাভাবে নিগৃহীত হচ্ছে, কেন্দ্র তার দায়িত্ব পালন করছে না, এর প্রতিবাদে তিনি যাবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ স্কিম আজকে ঘোষণা করেছেন, পরিযায়ী বাঙালি শ্রমিকরা যদি এ রাজ্যে ফিরে আসে তাহলে তাদের আর্থিক সাহায্য করা হবে। এবার আমি এই প্রসঙ্গে রুবি আপনার কাছ থেকে জানতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রেসের কড়াতম সমালোচনা করতে শুনেছি নানা রকম ভাবে, এমনকি এই অপারেশন সুন্দর ইয়ে নিয়ে তিনি যে সাংবাদিক এই আমাদের সংসদে যে বক্তব্য রাখলেন সেখানে পর্যন্ত তিনি কংগ্রেসকে ভয়ঙ্কর রকমভাবে কাঠগড়ায় তুলেছেন। তিনি কিন্তু সেভাবে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন না। এটা কি কোনো আন্ডারস্ট্যান্ডিং, নাকি তৃণমূল কংগ্রেসকে একটা আঞ্চলিক দল হিসেবে তিনি তেমন গুরুত্ব দেন না? দেখুন, এত সমালোচনা করার কিছু নেই। তৃণমূল সেরকম কোনো কাজ করেনি যেটা সমালোচনার মতো। ঠিক আছে, যে যা করেছে সেটা হচ্ছে দুর্নীতি, আর সেটা নিয়ে বহুবার সমালোচনা হয়েছে। দুর্নীতি, চুরি, এগুলো নিয়ে হয়েছে আলোচনা। অন্য কোনো এমন কোনো কাজ তৃণমূল করেনি? না, এমন কিছু বড় কিছু ব্যাপার স্যাপার নেই তৃণমূলের যে একটা আঞ্চলিক দল তাকে নিয়ে এত ডিসকাশন করার মতো কিছু নেই। নরেন্দ্র মোদী যে সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করছে, আপনারা দেখেছেন এই শিয়ালদা থেকে আমাদের রানাঘাট এসি লোকাল ট্রেন দিয়েছে, এবং আমরা আগামী দিন 22 তারিখ আমরা দেখব নরেন্দ্র মোদী যে আরো 4টে প্রকল্পের উদ্বোধন করবে, সেটাও আমরা দেখব। এবং মুখ্যমন্ত্রীকে যথারীতি রেলওয়ে কর্তৃপক্ষ পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, উনি আসবেন না, কারণ উনি চায় না যে এই রাজ্যের কোনো বিকাশ হোক। অলরেডি 43টা এরকম প্রকল্প আছে, রেলওয়ে ডিপার্টমেন্টের প্রকল্প আছে যেগুলো কাজ করার কথা, সেখানে করতে পারছে না শুধুমাত্র জমি জঞ্জাটের জন্য। এটা রাজ্য সরকার চাইছে না সাধারণ মানুষ সুবিধা পাক, সাধারণ মানুষের কর্মসংস্থানের জায়গা আসুক। রাজ্য সরকার চায় না। এবার নীলাঞ্জনের কাছে ফেরত আসি। নীলাঞ্জন, দেখুন এই যে প্রজেক্টটা, যেটা অন্যতম প্রজেক্ট যা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, হাওড়া থেকে সরাসরি সেক্টর 5 আসা যাবে, বা সেক্টর 5 থেকে সরাসরি হাওড়া, এর মাঝখানের যে অংশ যেটার জন্য এটাকে পুরোপুরি চালু করা যাচ্ছিল না, সেই বউবাজার অংশের বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের কিছু নেতা মন্ত্রী, তাদের অবজেকশন। এবং এর আগে ধরুন এয়ারপোর্ট মেট্রো চালু করা যাচ্ছে না, জমি নিয়ে বিবাদ, রাজ্য সরকার সেটাকে ঠিক মতো ট্যাকল করছে না, বারবার রাজ্য সরকারের ভূমিকাকে কাঠগড়ায় তোলা হয়েছে। এবং আজ আমরা দেখছি প্রধানমন্ত্রী আসবেন প্রজেক্ট উদ্বোধন করতে, মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে যাবেন না বলছেন। না, দেখুন, রাজ্য সরকারের থেকে সমস্ত রকমের সহযোগিতা করা হয়েছে বলেই আজকে প্রজেক্টটা বাস্তবায়িত হচ্ছে। এবং এই প্রজেক্টটার যিনি স্টার্ট করেছিলেন, যিনি ইনগ্রেট করেছিলেন বা যিনি ভিত্তি স্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, প্রাক্তন রেলমন্ত্রী। সেটা আপনারা জানেন যে তাঁরই রেল বাজেটে এগুলো ঘোষিত হয়েছিল, এবং সেগুলো এতদিনে সেগুলো বাস্তবায়ন হচ্ছে। 12 বছর, মোদিজির 12 বছর পর। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক বছর তার মধ্যে দেখুন, মোদি থেকে 3-4 বছর বেশি। মমতা ব্যানার্জির 14 বছর। বারবার আঙুল তোলা হয়েছে, রাজ্য ঠিকমতো সহযোগিতা করছে না, জমি অধিগ্রহণ করছে না, জমি না পেলে সেখানে কাজ করা যাচ্ছে না। সব জায়গায় আপনারা তো দেখছেন সব জায়গায় মানে মেট্রো লাইনগুলো কাজ হচ্ছে, তো সেটা হচ্ছে, এটা মানে আমাদের বাংলার মানুষ তাদের নিশ্চয়ই অনেক পরে শুরু করে চেন্নাই আজ কোথায় গেছে, না অনেক পরে, মানে ইনফ্যাক্ট কলকাতা মেট্রোর সঙ্গে যদি তুলনা করেন, দিল্লি তো কদিন আগে কাজ শুরু করেছে। আজকে দিল্লি কিভাবে কানেক্টেড? জমি জঞ্জাট একদমই হবে না, এই কম্পারিজনটা হবে না, কারণ পশ্চিমবঙ্গ কলকাতার মেট্রো একমাত্র মেট্রো যেটা গভর্নমেন্টের, কমপ্লিট গভর্নমেন্টের আন্ডারটেকিং। অন্য রাজ্যে তা তো নয়, সেগুলো প্রাইভেটাইজড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই নতুন যেই প্রজেক্টটা যেটা স্টার্ট হচ্ছে, যে জায়গাটা কালকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে যাচ্ছেন না তার কারণটা আপনি খুব স্পেসিফিক্যালি বলেছেন। তিনি একদিকে তিনি দেখাচ্ছেন মমতা ব্যানার্জি ফেলে আসা কাজগুলো তিনি শেষ করছেন, আবার অন্যদিকে আবার তিনি বাঙালিদের অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে তিনি তাদেরকে পারসিকিউট করবেন। এই দ্বিচারিতা তো চলতে পারে না। দুদিন পরে তারা বলছে আপনাকে আমি বলার সুযোগ দেবো। নীলাঞ্জন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তো এই বিষয়ে কথা বলতে পারতেন মুখ্যমন্ত্রী, অনেক বেশি এফেক্টিভলি কাজ হতো না। তিনি তো বারবার এই জিনিসটা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ সরাসরি যদি তাকে বলতেন যে এইরকম হচ্ছে, আপনি দেখুন। দেখা করে কি হাত জোর করে বলতে হবে আপনি বাঙালিদের অন্য জায়গায় আপনি হেনস্থা করবেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীকে কিছু বলেন, সেটাকে এইভাবে হাত জোর করে বলতে হবে? না, কেন করবেন?
আর যেইভাবে, আর তিনি তাকে আপনি বারবার প্রধানমন্ত্রী বলছেন, বা আমাদেরও ইয়েতে আমরা বারবার প্রধানমন্ত্রী বলছি, তিনি একটা ভোট চোর, কিন্তু ভোট চুরি করে তিনি নিজের মতো ম্যান্ডেট পেয়েছেন। কথাগুলো কিন্তু না না, উনি এই কথাগুলো আজকাল না এটা এটা উদ্দেশ্য নিয়ে বলা যায় হ্যান্ডেল করতে ভোট চোর, এক মিনিট এই ভোট চোর, এক মিনিট নীলাঞ্জন, ভোট চোর, এইগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে, এরকম কিন্তু উনি কেন গঠনমূলক আলোচনা করুন, আরে ও ভোট চোর, গঠনমূলক আলোচনা করুন, গঠনমূলক আলোচনা করুন নীলাঞ্জন। একদম বলবো প্রধানমন্ত্রী আপনার বক্তব্য শেষ হয়েছে, এবার আপনি সত্য মেনে চলুন। আচ্ছা, এবার আপনি বলুন। চুরিটা যাতে না হয় সেই প্রসেসেই কিন্তু আমরা আজকে ওই নিয়ে কথাই বলছি। ভোট চুরি করে আপনি আগে না দেবেন না। আগে মোদিকে বলুন আপনি যদি অসহযোগিতা করেন আমি আলোচনা থামিয়ে দেবো। এক মিনিট, আপনি প্লিজ নীলাঞ্জন, অসহযোগিতা করলে আমি এই আলোচনা থামিয়ে দেবো। আমি আপনাকে স্পষ্ট বলি, আপনি কথা বলেছেন মাঝখানে, একদম আমি আপনাকে বলছি শুনুন, আপনি যদি এই কথা বলেন প্লিজ আপনি নীলাঞ্জন আপনি আমার কথাটা শুনুন, আমি ধরে নেব আপনার কাছে কোনো পজিটিভ লজিক নেই। না না না, আপনার কাছে কোনো পজিটিভ লজিক নেই, এই জন্য আপনি এসকেপ রুট খুঁজছেন, তাহলে আপনি ওই প্রসঙ্গে যাবেন না, কারণ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে অন্য প্রসঙ্গে, আপনি ওই প্রসঙ্গে যাচ্ছেন। ইউ ডোন্ট হ্যাভ এনি লজিক ইন ফেভার অফ ইউ। দ্যাট ইজ দ্য বিগেস্ট লজিক যে মোদি জি আজকের আলোচনা ওই প্রসঙ্গেই নয়, আজকে আপনি ঠিক করবেন না প্রসঙ্গ, প্লিজ নীলাঞ্জন। নো 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 নো, ডোন্ট ক্রস ইউর লিমিট, বলুন রবি বলুন এসব কথা বাদ দিন, আপনি আপনার পয়েন্ট উত্তর দিন। এসআইআরটা হচ্ছেই এই কারণে যাতে ভোট চুরি না হতে পারে। আরে আপনি এই কথা বলুন, প্রধানমন্ত্রীর প্রোগ্রামে মুখ্যমন্ত্রী কেন এড়িয়ে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী চাই না এই রাজ্যের প্রোগ্রেস হোক, মুখ্যমন্ত্রী চায় না। ওনার প্রকল্প যদি হয়ে থাকে, এখানে তো এই পশ্চিম বাংলার মানুষরাই এই ফেসিলিটিস গুলো পাচ্ছে। নরেন্দ্র মোদীজি তো বাঙালির জন্যই ভাবছে, আপনারা কেন ভাবছেন না? আপনারা কেন আমাকে বলুন, নরেন্দ্র মোদী যদি বাঙালির জন্য ভাবেন, 10টা সেমিকন্ডাক্টর হাব তৈরি স্যাংশন হয়েছে, একটা সেমিকন্ডাক্টর হাব পায়নি ওয়েস্ট বেঙ্গল। তিনি বাঙালির জন্য ভাবছেন, আমি কি করে বুঝবো? দেখুন সেই বিষয় তো আমাদের রাজ্যের দুটো হবে উড়িষ্যাতে, যেহেতু উড়িষ্যা বিজেপি গভর্নমেন্ট করেছে তাই দুটো হবে উড়িষ্যাতে, পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি ভোট পায়নি তাই এখানে হবে না। বিজেপি ভোট পায়নি বলে না এখানের কোনো উদ্যোগই নেই, আপনি শুধু দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন কোনো বিষয় নিয়ে বিকাশের কথা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যায়নি। যেইটুকুনি করার কথা সেখানে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগে করছে, রেলওয়ে মন্ত্রী নিজের উদ্যোগে করছে। এগুলো ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যদি হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশি হয়ে যাওয়া উচিত ছিল। যাচ্ছেন না কেন? কারণ উনি চাই না। এটা খুব ফ্ল্যাট উত্তর হচ্ছে, খুব ফ্ল্যাট উত্তর হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন বাঙালি অন্য রাজ্যে নিগৃহীত হচ্ছে, এবং এই বিষয়টা দেখার সব থেকে বড় দায়িত্ব কেন্দ্রের, যাতে এই রাজ্যের শুধু নয় গোটা দেশের ভেতরে যে কটা রাজ্য আছে, যে কোনো রাজ্যের মানুষ অন্য যে কোনো রাজ্যে গিয়ে রোজগার করতে পারেন, সেখানে গিয়ে তিনি নিজেকে সেটেল করতে পারেন। এটা এক মিনিট আমি ফিরে আসবো নীলাঞ্জন, আপনাকে আমি বলার সময় দেবো। এটা হচ্ছে আমাদের সংবিধান এই অধিকার প্রোভাইড করে প্রতিটি ভারতীয় নাগরিককে। যদি বাঙালি, এরকম তো হয়নি তা নয়, দেখা গেছে তিনি এই দেশের নাগরিক, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপর আবার ফেরত নিতে হয়েছে, এই ঘটনা তো ঘটেছে। তাহলে কোথাও কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে কড়া নির্দেশ দিতে পারে যে আপনারা, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে যারা বাইরে থেকে অবৈধভাবে এসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে, এবং ওখানে ওনার কোনো বক্তব্য নেই। কিন্তু যারা তা নয়, যারা এই দেশের বৈধ নাগরিক, শুধু বাঙালি বলে তাদেরকে অবৈধ নাগরিক, অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে, এটার প্রতিবাদ করতে চেয়েছেন তিনি। কেন্দ্র তো এই ভাষায় কথাটা বলতে পারে যে আমরা এনশিওর করছি এটা হবে না, কিন্তু তাও বলছেন না, প্রধানমন্ত্রীর কোনো বক্তব্যই নেই, তাই তিনি বলেছেন যাবেন না। দেখুন এই যে চিহ্নিত করা হচ্ছে, যারা বাংলাদেশি, যাদের চিহ্নিত করা হচ্ছে তারাও বাংলা ভাষায় কথা বলছে তা নয়, বাংলাদেশিদের ভাষাটা কিন্তু একটু আলাদা, এবং তাদের যখন আইডেন্টিফাই করছে, এখানে রাজ্য সরকার তাদের নথিগুলো পাঠাক, কোনো অসুবিধার তো কিছু নেই। সেখানে নথিগুলো কেন পাঠাচ্ছে না? এই সমস্যার সম্মুখীন তো এই রাজ্যের প্রশাসনের জন্যই তাদেরকে ফেস করতে হচ্ছে। তারা যদি সঠিক সময় যদি সমস্ত কিছু ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিত, এবং পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের কাছে একটা পর্যাপ্ত লিস্ট যদি থাকতো, সেটা যদি প্রোভাইড করতো কোন রাজ্যে কি আছে না আছে, সেটা নিয়ে তাদেরও কাজ করতে। আমি আবার বলছি, এক মিনিট নীলাঞ্জন, আমি আপনাকে সময় দেবো। আমি বলছি যে আমার আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে
প্রধানমন্ত্রী আসছেন, মেট্রোর প্রকল্পের উদ্বোধন হবে, মুখ্যমন্ত্রী থাকছেন না। আমার পয়েন্টটা এখানে, মুখ্যমন্ত্রী থাকছেন না এটা আপনাদেরকে যেন একটা প্রচারের বিষয় এনে দিয়েছে, সেজন্য যেন আপনারা খুশি। না না, আমরা খুশির কিছু নেই। মুখ্যমন্ত্রী থাকলেও মুখ্যমন্ত্রী হিসেবে থাকতেই পারতেন উনি যদি থাকতেন বরঞ্চ আমরা তাতেও খুশি হতাম। আমাদের এই নিয়ে কোনো আপত্তিজনক কিছু ছিল না, উনি থাকতেই পারেন। কিন্তু ইনি যে বাঙালি নিয়ে যে কথাগুলো বলছে এগুলো মিথ্যাচার করছে। আমরা অনেক বাঙালিদের সাথে কথা বলেছি যারা অন্য রাজ্যে যারা রয়েছে, তারা সুরক্ষিতভাবে কাজ করছে। আমি আবার বলছি, আজকে এই আলোচনাটা এসআইআর নিয়ে হচ্ছে না, আজকের এই আলোচনাটা বাঙালি বাইরে হেনস্থা হচ্ছে এটা নিয়ে হচ্ছে না, এটা প্রসঙ্গক্রমে এসেছে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন এই কারণে তিনি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাবেন না। কিন্তু নীলাঞ্জন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গেলে কেন্দ্রের কাছে এই বার্তা যেত যে উন্নয়নের প্রশ্নে কেন্দ্র এবং রাজ্য, সেখানে রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় থাকুক তারা একসঙ্গে কাজ করছেন, গোটা দেশের কাছে এই বার্তাটা যেতে পারত। না, এটা নতুন করে বার্তা দেওয়ার কি আছে? এর আগে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী কি একসাথে কোনো স্টেজ শেয়ার করেননি? সেটা তো নয়, প্রচুর গভর্নমেন্টের ইভেন্টসে তারা একসাথে স্টেজ শেয়ার করেছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার নীতি আয়োগের বৈঠকে গেছেন যেখানে তাকে পর্যাপ্ত সময় বলতে দেওয়া হয়নি, সেগুলো আমরা শুনেছি। কিন্তু উনি এখন যেটা বলছেন যে অন্যান্য রাজ্যে কিছুই হচ্ছে না, সবটাই নাকি প্রোপাগ্যান্ডা হ্যান ত্যান যেগুলো বলছেন, উনি একদমই মিথ্যাচার করছেন। উনি বলছেন যে রাজ্য সরকার থেকে কোনো লিস্ট পাঠানো হচ্ছে না। প্রথমে দেখুন, আর আপনি বলছেন যে কেন্দ্র সরকারের থেকে আমরা কেন এটা এক্সপেক্ট করবো যে তারা অন্য রাজ্য, তারাই তো বলেছে হোম মিনিস্ট্রির একটা কনফিডেন্সিয়াল নোট সেটা সমস্ত বিজেপি শাসিত রাজ্যে পাঠানো হয়েছিল যে আপনারা যাকেই আবার উনি আমি আপনাকে ফেরত আসবো, আপনার কাছে ফেরত আসবো, শেষ করুন নীলাঞ্জন। বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে যাকে সন্দেহ করবে তাকে তারা ডিটেন করতে পারে, তারপরে তারা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের থেকে তারা সেই লিস্ট চাইছে এবং সেটা দেওয়া হচ্ছে বলেই তাদের ছাড়া হচ্ছে, নাহলে তো সমস্ত ডিটেনশন সেন্টার ভর্তিই থাকতো। এবার এই জায়গা না তো তাহলে তাদেরকে ডিটেনশন করা, তাহলে তাদেরকে ডিহিউম্যানাইজ করছে, বাঙালিদেরকে এরা সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে। সেই জন্যই আমির শেখের মতন একটা ছেলেকে, একটা বাচ্চা ছেলে মালদায়, যার ফ্যামিলি 42 সাল থেকে মালদায় বাস করে, তাদের ল্যান্ড ডিড আছে, তাকে কিনা পেল অর্ডারে করে ছুড়ে ফেলে দিয়েছে বাংলাদেশে, তাকে রক্ষা করেছে এই রাজ্য সরকার, এই মাইগ্রেন্ট লেবারের অর্গানাইজেশনের এই শামিরুল ইসলাম। আমি আমাদের হাতে যেটুকু সময় আছে তার প্রেক্ষিতে একটুখানি আরেকটা বিষয়কে টেবিলে তুলতে চাই, না হলে এরপর আর সময় থাকবে না। দেখুন, কেন্দ্রের বিরুদ্ধে বারবার এই অভিযোগ শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল ইনক্লুডিং কংগ্রেস, তারা বলেছে কেন্দ্র বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলিকে ব্যবহার করছে এবং যেগুলো কেন্দ্রের নিজস্ব সেগুলোকে তো করছেই। এই যে স্বরাষ্ট্র দপ্তর অভিযুক্ত হচ্ছেন বাঙালি হেনস্থার বিষয়, একইভাবে ইলেকশন কমিশন যেটি একটি স্বশাসিত সংস্থা সেটি পর্যন্ত অভিযুক্ত হচ্ছে। এবং আমরা এবার রুবি এই পর্যায় পর্যন্ত দেখছি যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দেশের মুখ্য নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে নাকি ইমপিচমেন্টের কথা ভাবা হচ্ছে। দেখুন, এরা যেটা করছে সেটা সংবিধান বিরোধী কাজবাজ করছে, এটাই আমরা বলতে পারি। এবং বলতে পারি এই কারণ এভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগেনস্টে যেভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, যেভাবে কথাবার্তা বলা হচ্ছে, মানুষকে, ভারতবাসীকে যেভাবে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলছে, এটা কিন্তু ভাববার বিষয় আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু কালকে পরিষ্কারভাবে কিন্তু মিটিং সেরে কিন্তু পরিষ্কারভাবে বলেছে মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা 18 বছর বয়সী ঊর্ধ্বে যারা হয়েছেন তারা সবাই, যারা ভারতীয়, তারা ভোট দিতে পারবে। এখানে কোনো সমস্যার কিছু নেই, কোনো সমস্যার কিছু নেই। এক ব্যক্তি, এটা নিয়ে তো কনফিউশনটা না, এটা তো ঠিক আছে, ইলেকশন কমিশন বলেছে। রাহুল গান্ধী যে অভিযোগ তুলেছেন সেটা নিয়ে ইলেকশন কমিশনের রিঅ্যাকশন এবং তাই নিয়ে বিতর্ক। ভোট কুশলী প্রশান্ত কিশোর, তার একটা বক্তব্য আমি আমাদের দর্শকদের দেখাতে চাই। ইলেকশন কমিশন কি সত্যি রাহুল গান্ধীর অভিযোগটাকে একজন এই রাজ্যের রাজনীতিক এবং এই দেশের রাজনীতিক, তিনি বিরোধী দলনেতা পার্লামেন্টে, সেই গুরুত্ব দিয়ে দেখছে নাকি ইলেকশন কমিশন প্রতিপক্ষ হিসেবে দেখছে? প্রশান্ত কিশোর যেটা বলেছেন খুব প্রণিধানযোগ্য, আপনারা শুনুন। राहुल गांधी और इलेक्शन कमीशन एक दूसरे के बारे में क्या कह रहे हैं ये इम्पोर्टेंट नहीं है। इम्पोर्टेंट ये है कि विपक्ष के नेता के तौर पर राहुल गांधी ने वोटर लिस्ट को लेकर जो मामले सामने रखे हैं देश के, उस पर इलेक्शन कमीशन बिंदुवार जवाब इलेक्शन कमीशन को देना चाहिए। वो चाहे फेक एड्रेस का हो, नए वोटर एडिशन का मामला हो, बजाय इसके कि उस पर जवाब दें आप राहुल गांधी को कह रहे हैं माफी मांगो, ओथ के अंडर दो, ये करो वो करो। भाई एक बार को हटाइए, राहुल गांधी ने कहा या नहीं कहा, पब्लिक डोमेन में तो ये जानकारी है।
इलेक्शन कमीशन स्वायत्त संस्था है। इन द इंटरेस्ट ऑफ ट्रांसपेरेंसी एंड ट्रस्ट इन इलेक्टोरल प्रोसेस, इलेक्शन कमीशन को स्वेच्छा से ही ये कहना चाहिए था कि भाई ये मुद्दे संज्ञान में लाए गए हैं, इसकी हम लोग जांच कर रहे हैं, जांच करके हम ये बिंदुवार उसका उत्तर दे रहे हैं। भाई बेबुनियाद है, पहले बताओ तो कैसे। ठीक है, मान लिया इलेक्शन कमीशन कह रही है कि ये बेबुनियाद है, तो कैसे बताइए तो। বেশ পরিষ্কার কথা প্রশান্ত কিশোর বলছেন যে আপনারা বলছেন একেবারে ভিত্তিহীন অভিযোগ, কিন্তু এক্সপ্লেন করতে হবে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন এক্সপ্লেনেশন এড়িয়ে যাচ্ছে কেন রুবি? দেখুন, এক্সপ্লেনেশন এড়িয়ে যাচ্ছে কেন সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা বলতে পারে। এক্সপ্লেনেশন কিছু হচ্ছে না, এখানে বিষয়টা হচ্ছে লোক প্রতিনিধিত্ব আইন অনুযায়ী তারা কিন্তু কাজটা করছে, এবং রাহুল গান্ধী যে কথাগুলো বলছে সেগুলো ভিত্তিহীন। তারা দেখাক, আরে তারা ভিত্তিহীন ডকুমেন্টগুলো আপনিও বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? ভিত্তিহীন আপনারা তো ইলেকশন কমিশনকে বলবেন, কারণ কালকে যদি বিজেপি বিরোধী আসনে বসে তখন বিজেপি এই একই অভিযোগ করলে সবাই বলবে এটাও ভিত্তিহীন। না না, দেখুন, একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন এই প্রত্যেকটি যারা দল রয়েছে, যারা সেটা কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, সবাইকে তো এরাই তো করছে। তো সুতরাং এই নিয়ে তো কোনো আচ্ছা, এক মিনিট, এখানে একটা বিষয় আমি স্পষ্ট করে দিই দর্শকদের কাছে যে ইলেকশন কমিশন তো কোনো এরকম রাজনৈতিক বিতর্কের আলোচনায় প্রতিনিধি পাঠাবেন না, এটা আশা করা যায় না। ফলে ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি এই টেবিলেও নেই। ইলেকশন কমিশন কি বলেছেন তার অংশবিশেষ আপনাদের দেখাতে পারি, এবং আমার মনে হয় সেটুকুই দেখানো দরকার। মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি গতকাল যে লাইনটি বলেছেন বলে এই ইমপিচমেন্টের প্রসঙ্গ আসছে ইন্ডিয়া জোটের তরফ থেকে, সেখানে তিনি নাম করেননি রাহুল গান্ধীর, কিন্তু বলেছেন যে নিয়ে এই অভিযোগ তুলছেন হয় তাকে হলফনামা দিয়ে অভিযোগ করতে হবে, না হলে ক্ষমা চাইতে হবে, এছাড়া কোনো থার্ড অপশনই নেই। শুনুন কি বলেছেন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। आपके माध्यम से मैं ये भी कहना चाहता हूं, अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ ये सारे आरोप निराधार हैं और हमारे मतदाताओं को ये कहना कि वो फर्जी हैं, इसके ऊपर जो भी इस बात को बोल रहा है उसको माफी मांगनी चाहिए। महाराष्ट्र में वोटर लिस्ट बढ़ी, समय रहते जब ड्राफ्ट सूची थी तो दावे और आपत्ति क्यों नहीं जमा कराए गए? जब रिजल्ट निकल आया तब याद आया कि ये गलत था, और एक भी मतदाता का नाम सबूत सहित आज तक चीफ इलेक्टोरल ऑफिसर महाराष्ट्र को नहीं मिला। বেশ, আমি রুবি এই বিষয়টাই আপনার কাছে জানতে চাইছি। আপনি জানেন নিশ্চয়ই ভারতীয় বিচার ব্যবস্থা অনুযায়ী অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ধরা হয়, আর অভিযুক্তকে প্রমাণ করতে হয় যে তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আর ইলেকশন কমিশন কি বলছে? ইলেকশন কমিশনের ক্ষেত্রে অভিযুক্ত সে বারবার বলছে যে অভিযোগ করছেন অভিযোগকারীকে প্রমাণ করতে হবে, আর না হলে এই অভিযোগের কোনো ভিত্তি নেই। মানে হ্যাঁ, সেটাই তো বলছে, না, একটা কেন? অভিযোগ করছে। এটা তো ভারতের বিচার ব্যবস্থাই বলে না। না না, উনি যেটা ইলেকশন করছে, কমিশনকে প্রমাণ করতে হবে, ইলেকশন কমিশন কোনো প্রমাণ দিচ্ছে না। মানুষকে বিভ্রান্ত করছে, নানা রকম ভাবে অসুবিধা ক্রিয়েট করার চেষ্টা আরে করছে। বিভ্রান্ত করছেন তো বুঝলাম, ইলেকশন কমিশনকে প্রমাণ করতে হবে তো যে এই তাই জন্য রাহুল বলা গান্ধী হয়েছে 7 দিন সময় দেওয়া হয়েছে, তাকে হলফনামা দিতে হবে। আরে হলফনামা দিতে হবে কেন? ঠিক না, হলফনামা রাহুল দিতে গান্ধী হবে যে কেন? কথাটা বলছে সেটা যদি কোনো ভিত্তি থাকে সেটা দেখাক। রাহুল গান্ধী প্রত্যেকটা ভিত্তিহীন কথাবার্তা বলছে। 1.5 ঘন্টা সাংবাদিক সম্মেলন করে উনি দেখিয়েছেন কোথায় কি উনি ভিত্তি কি নেই। দেখিয়েছেন এর আগেও তো আমরা দেখেছি, ওনার বলুন, প্রত্যেকটা নীলাঞ্জন। বিষয় তো ভিত্তিহীন আমি হয়ে যায়। আমি কংগ্রেসের মুখপাত্র নই, কিন্তু রাহুল গান্ধী দেশের বিরোধী আর আপনি দলনেতা। ইন্ডিয়া জোটের অংশ। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল না, না। গান্ধীর বাড়িতে গিয়ে আমি বলছি, আমি রাহুল গান্ধীকে এর সম্বন্ধে উনি যেটা বলেছেন সেটা আমি উত্তর দেওয়ার জন্য কম্পিটেন্ট নই, কিন্তু রাহুল গান্ধী যা যা দেখিয়েছে সমস্তটাই হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে যা ডেটা তিনি পেয়েছিলেন, যেই মানে ফিজিক্যাল কপিজ যেগুলো দেওয়া হয়েছে সেখানে 6 মাসের একটা রিসার্চের ভিত্তিতে তিনি সেগুলো দেখিয়েছেন। তো এগুলো তো ইলেকশন কমিশনের গিভেন ডেটা,
তার এগেনস্টে অ্যাফিডেভিট রাহুল গান্ধী কেন দেবে? তাহলে ইলেকশন কমিশন বলুক যে রাহুল গান্ধী, ইলেকশন কমিশনকে অ্যাফিডেভিট দিয়ে বলতে হবে যে রাহুল গান্ধী যেগুলো দেখাচ্ছে সেগুলো সব ফেক ডেটা। এটা যদি তারা করতে পারেন, কারণ ইলেকশন কমিশন আজকের দিনে এদের পুরো মুখোশটা খুলে, কিন্তু ইলেকশন কমিশনার এক মিনিট রবি, ইলেকশন কমিশনার আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে মহারাষ্ট্র নির্বাচন হওয়ার পর গণনার আগে পর্যন্ত সময় থাকে, সেই সময়ে কোনো অবজেকশন দেওয়া হলো না, তখন গণনার পরে যাবতীয় জিনিস এদের মনে পড়লো, এবং আজ অবধি যা হয়েছে সব মৌখিক, কোন লিখিত অবজেকশন ইলেকশন কমিশন পায়নি। এটাই আমি বলছি, ওরা লিখিতভাবে কিছু দিচ্ছেই না। লাস্ট 5 মাসে প্রচুর ভুতুরে ভোটার ঢোকানো হয়েছে মহারাষ্ট্রে। একই জিনিস কিন্তু দিল্লিতে হয়েছে। মহারাষ্ট্রে যেই পরিমাণ ভোটার এডিশন হয়েছে সেটা হরিয়ানার টোটাল পপুলেশন 38 লাখ। হরিয়ানার যেটা ভোটিং পপুলেশন সেটা আমি এখানে বলবো অ্যাড করে বলার সুযোগ দেব, একটু সময় আছে আমাদের, অনেক লোক হাসিয়েছেন। তো সেই জায়গা থেকে আমি আজকে রাহুল গান্ধী যে কথা বলেছেন সেই জিনিসটার একটা উত্তর দিতে পারেনি ইলেকশন কমিশন, বরঞ্চ মনে হচ্ছে যে বিজেপিরই বক্তব্যটা তারা, মানে তাদের তো রোলটা হওয়া উচিত একটা আম্পায়ারের, একটা আনবায়াসড আম্পায়ারের, সেখানে মনে হচ্ছে তারা 12th ম্যানের মতো করে খেলছে। বেশ, রবি বলুন। দেখুন, এই যে মহারাষ্ট্রের কথা বলছে, মহারাষ্ট্রে কত সংখ্যক ভোট সংখ্যা বেড়েছিল? কত সংখ্যা বেড়েছিল? 4 পয়েন্ট সামথিং বেড়েছিল। আপনি শুনুন না পুরো পার্সেন্টেজ অনুযায়ী আমি আপনাকে বললাম পরিসংখ্যাটা শুনুন না, শুনুন না। ডায়মন্ড হাবড়াতে 15% বেড়ে গেল, এবং সেখানে তারা কিভাবে ফেক কথা বলছে? আপনি মানে কি লেভেলে মিথ্যাবাদী বিজেপি? অনুরাগ ঠাকুর, অনুরাগ গলিমারো ঠাকুর বলেছে 15% অনুরাগ ঠাকুর ডেটা দিয়ে দিয়েছি, 4.75% বেড়েছে। কথা বলবে গলিমারো সালকো কি नहीं बोलेगा? গলিমারো সালকো বলেছে অনুরাগ ঠাকুর মিথ্যা কথা বলেছে, সেই মিথ্যা কথা বলেনি। আপনি ভাবছেন আমার আইকিউ নেই? জিততে পারে ছলক করে ভোটের করে জিতে গেছে। এটা মিথ্যাবাদী কথা আবার ওড়াচ্ছেন। আমাদেরকে এবার থামতে হবে। আমি শুধু একটা জিনিস মনে করিয়ে দিই, ইলেকশন কমিশন এইবারের নির্বাচনের আগে অন্যতম নির্বাচনী প্রচারের ইস্যু হয়ে উঠছে। ইলেকশন কমিশনকে এটা নিয়েও ভাবতে হবে। অনেক ধন্যবাদ নীলাঞ্জন, অনেক ধন্যবাদ রবি, আজকে আমাদের হাতে আর সময় নেই, আমাকে এখানে থামতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই সময় দেওয়ার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আমাদের আজকের হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।